একটি ঘটনা সংঘটিত হয়েছে। আমরা এটা গত 3 জুন বিভিন্ন অনলাইন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয়। 10ম শ্রেণীর মেধাবী ছাত্রী চট্টগ্রাম বাইজিদ বোস্তামি এলাকার সেই ডাক্তার রাজেনুল হক উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা এবং এই পরবর্তীতে আত্মহত্যার কারণ এবং সেই ছাত্রীর ধর্ষণের শিকার হয়। বন্ধুর সাথে ফেসবুকে পরিচয়, ফেসবুকে পরিচয়, পরবর্তীতে বন্ধুত্ব এবং সেই বন্ধুর সাথে দেখা করার জন্য বান্ধবী সহ ভিকটিম চট্টগ্রাম হতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় গত 31 তারিখে। 31শে মে রওনা দেয় এবং সেখানে কক্সবাজারে পৌঁছানোর পর তার বন্ধু সেখানে তার সাথে দেখা করতে আসে না। এই জিসানের যখন চট্টগ্রামে জিসান অবস্থান করতো, তার সাথে যখন এই ভিকটিমের সাথে যখন পরিচয় হয় তখন সে চট্টগ্রামে এই বাইজিদ বোস্তামি এলাকাতেই সেখানে তিনি বসবাস করতেন এবং তার পড়াশোনার পাশাপাশি একটি ফ্যাক্টরিতে তিনি কাজ করতেন এবং সেই সময় এই জিসানের সাথে ভিকটিমের একটি বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয় এবং সবসময় যোগাযোগ করতে থাকে। পরবর্তীতে জিসান সেখান থেকে উচ্চ মাধ্যমিক এখান থেকে পাশ করার পরে সে কক্সবাজারে গিয়ে ভর্তি হবে এবং ওখানে নতুন একটি কাজ পায়। সেই ইয়াতে সে 2021 সালে ডিসেম্বর মাসে কক্সবাজার চলে যায়। এর মধ্যে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে কথোপকথন দুজনের মধ্যেই যোগাযোগ রক্ষা হতে থাকে। গত 31 তারিখে তার এক বান্ধবীকে নিয়ে ভিকটিম তার এক বান্ধবীকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় জিসানের সাথে দেখা করতে যাওয়ার জন্য এবং সেখানে যাওয়ার পরে জিসানের সাথে যখন সি বিচে যায়, তাদের আগে থেকেই কথা থাকে যে সি বিচে তাদের সাথে দেখা হবে এবং সেখানে যাওয়ার পরে জিসান সেখানে আসে না এবং জানায় যে সে কাজে ব্যস্ত আছে, দেখা করতে পারবে না এবং তাকে চট্টগ্রাম ফিরে যাওয়ার জন্য তাকে জানায় এবং একই সাথে যখন ভিকটিম তার সাথে দেখা না করে যাবেই না বারংবার বলতে থাকে, তখন জিসান তার অপর দুই বন্ধু মাইনুদ্দিন সহ আরেকজনকে পাঠায় এবং বিচে যেয়ে তারা তার সাথে কথা বলে এবং তাকে চট্টগ্রামে ফিরে যাওয়ার জন্য বলে। মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় ভিকটিম তার বান্ধবীকে নিয়ে সেই বিচ থেকে একটি টমটম নেয় এবং সেই টমটমে করে একটি অটোতে করে চট্টগ্রাম বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং বাস স্ট্যান্ডে যাওয়ার সময় সেই টমটম চালক রুবেল তাদের মানসিক অবস্থা এবং দুই বান্ধবীর মধ্যে কথোপকথনে তারা জানতে পারে যে সেখানে কি উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজার এসেছিলেন এবং তারা আবার ফেরত যাচ্ছে। অত্যন্ত কৌশলী সেই রুবেল তাৎক্ষণিকভাবে ভিকটিমকে জানায় যে তার বন্ধু জিসান তার পূর্ব পরিচিত এবং জিসানের সাথে তাকে দেখা করিয়ে দিলেন। এই মর্মে তাকে আশ্বস্ত করেন এবং তার সাথে যে বান্ধবী সহ যিনি চট্টগ্রাম থেকে কক্সবাজারে এসেছিলেন সেই বান্ধবীকে আবার বাস স্ট্যান্ডে গিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করিয়ে দেন এবং ভিকটিমকে নিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় এই জিসানকে খোঁচাখুচি করতে থাকেন এবং একটি নাটক রচনা করেন এবং সেখানে এই রুবেল দেখান জিসানকে ফোন করেন এবং কালক্ষেপণ করতে থাকেন। সেই সন্ধ্যা পর্যন্ত বিচ সহ বিভিন্ন জায়গায় যে জিসানকে রুবেল সেই ভিকটিমকে নিয়ে এই দেখান যে একটা প্রতারণার মাধ্যমে দেখান যে জিসান কিছুক্ষণ পরে আসবে, জিসানের সাথে তাকে দেখা করে দেওয়া হবে। পরবর্তীতে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ভিকটিমকে জানান যে জিসান বলেছে আসবে, কিছুক্ষণ পরেই আসবে এবং পার্শ্ববর্তী একটি হোটেলে তাকে অপেক্ষা করার জন্য এবং সেখানে জিসান সন্ধ্যা পরে এসে দেখা করবে। কক্সবাজারের কলাতলীর 6 নম্বর ঘাটের পার্শ্ববর্তী হোটেল আলামিন, সেই আলামিনে এই ভিকটিমকে সেখানে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে রুবেল সেখান থেকে কৌশলে সরে আসে। রাত যখন ঘনিয়ে আসে সেই হোটেলে আবার রুবেল যায়, রুবেল গিয়ে সেখানে কৌশলে দরজা করা নাড়ে এবং সে বলে যে জিসানকে নিয়ে সে এসেছে। অত্যন্ত সহজ সরল মনা মেধাবী শিক্ষার্থী ভিকটিম দরজা খুলে দেয় এবং সেখানে জোরপূর্বক সেই কক্ষে প্রবেশ করে তার ইচ্ছার ভয়ভীতি প্রদর্শন করে এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে সেখান থেকে পালিয়ে যায়। অত্যন্ত নির্মম এই ঘটনা। পরবর্তীতে পালিয়ে যাওয়ার পরে সেই দিনই ভিকটিম তার বাসাতে ফিরে আসে এবং বাসাতে ফিরে আসার পরে গত 3 তারিখে তার বাইজিদ বোস্তামি রোডের যে বাসা, সেই বাসার ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করে এই মেধাবী শিক্ষার্থী। দেশব্যাপী বিভিন্ন অনলাইন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় ব্যাপক পরিমাণে
প্রচার হয় এবং আমরা তারপর থেকে কাজ শুরু করি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত যে ধর্ষক রুবেল পেশায় যিনি একজন টমটম চালক এবং তার 2 ভাই এবং 1 বোনের সংসার, তার বাবা চকরিয়াতে সেখানে বালু উত্তোলনের কাজ করে থাকে মা গৃহিণী এবং সে এবং তার ভাই দুজনে মিলে তাদের পরিবারের উপার্জন ব্যক্তি। আমরা তাকে রুবেলকে গ্রেফতার করতে সমর্থ হয়েছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন কিভাবে কি প্রক্রিয়ার মাধ্যমে যে এই যে কৌশল, এই যে পুরো কৌশল এবং তার বোনের মধ্যে যে দূরবর্তী সন্ধি ছিল সেটাকে সে একটা নাটকে পর্যবসিত করে ভিকটিমকে বারংবার তার বন্ধুর সাথে দেখা করিয়ে দেবে সেই মর্মে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে ঘোরাফেরা করা, পরবর্তীতে একটি হোটেলে নিয়ে যায় এবং তাকে রাতে ধর্ষণ করে সেখান থেকে পালিয়ে যায়। এবং একই সাথে এই তার যে বন্ধু যার সাথে ফেসবুকে পরিচয়, আমরা এই ভিকটিম তার মৃত্যুর সময় একটি চিরকুটও রেখে গেছেন, সেখানেও জিসানের নাম লেখা আছে। আমরা সেই জিসানকেও আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি। আমি বলবো যে এখানে অবশ্যই আমরা এই ধরনের কোনো যদি ঘটনা ঘটে থাকে, আমরা এখানে যারা আছি প্রত্যেকেই সামাজিকভাবে অবশ্যই সেটা প্রতিরোধ করার চেষ্টা করব। তার পাশাপাশি আমাদের পরিবারের এই ধরনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই যায়, সেটার জন্য আমি বলবো যে ভিকটিম এমনিতেই বিধ্বস্ত অবস্থায় থাকে, মানসিকভাবে তার বিধ্বস্ততা কাজ করে। অবশ্যই পরিবারকে সেই ট্রমা থেকে যেন ভিকটিম বেরিয়ে আসতে পারে, সেই পরিমাণে তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া, আশ্বস্ত করা এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে যেন এই ট্রমা থেকে ভিকটিমরা বেরিয়ে আসতে পারে, পরিবার থেকে শুরু করে আমাদের প্রত্যেকেরই এটা দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। এবং রুবেলকে কবে কোথা থেকে গ্রেফতার করেছেন? আমরা ঢাকা পার্শ্ববর্তী এলাকা থেকেই আমরা আজকে ভোরাতে তাদেরকে আমরা গ্রেফতার করি। আমরা জানি হোটেলে যখন কেউ থাকতে যায় তখন ক্রাইটেরিয়া মেনটেন করে থাকতে হয়, সেই ক্ষেত্রে মেয়েটা কি পরিচয় দিয়ে এখানে মেয়ের যে নাম সেখানে রুবেলের নাম লেখা ছিল, সেই রেজিস্টারটাও আমরা আপনাকে দেখাবো, সবকিছু আছে, হোটেলের চিত্রগুলি ওখানে দেখানো হয়েছে। তো এটা ওখানে আপনারা দেখেছেন যে হোটেলের মানটা আসলে কেমন, এখানে আমরা যদি ছবিগুলো দেখি সেটা মান কেমন হোক সেটা কোনো বিষয় না। প্রত্যেকটা জায়গাতে পর্যটন এলাকায় যে সমস্ত থাকে এখানে একটা নির্দিষ্ট রুলস এবং নিয়মের মধ্যেই পরিচালিত হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু অসাধু ব্যবসায়ী যারা এই কাজগুলি করে থাকে, তাদের কিছু এই ত্রুটি বিচ্যুতি করে কিন্তু এই ধরনের ঘটনা ভিকটিমে পরিণত হতে হচ্ছে। সরল মনা নারী শিশু আমরা যাদেরকে বলি না কেন, তারা এই ধরনের এতে পড়ে যায় এবং রুবেল তার নাম দিয়ে ওখানে হোটেলের দিয়েছিল 10ম শ্রেণীর শিক্ষার্থী, তাই সে আসলেই অল্প বয়সের একজন শিক্ষার্থী শিশু, আমি যেটাই বলি না কেন, সে তখন তার নাম লেখা হয়েছিল কিনা তা না, বাস্তব পক্ষে সেই রুবেলের সাথে তার যে নাম ভিকটিমের নাম আমরা বলছি না, আসলে তার নাম সেখানে লেখা হয়নি। এখানে আমরা যে প্রাথমিকভাবে যে দুজনকে গ্রেফতার করলাম, এটা আসলে তদন্তের একটা ধারাবাহিক প্রক্রিয়া। সেই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে এখানে অনেক কিছুই আসবে, যে জিনিসগুলি সামনে আসবে, কারো এখানে আরো কারো সংশ্লিষ্টতা আছে কিনা আমরা সবগুলি জিনিসই খতিয়ে দেখবো এবং সেখান থেকে যদি কোনো কিছু পাওয়া যায় পর্যালোচনার মাধ্যমে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। যদি কোনো সংশ্লিষ্টতা সরাসরি সংশ্লিষ্টতা সম্পৃক্ততা কোনো কিছু থেকে থাকে, এটা আসলে তদন্তের পরবর্তী পর্যায়ে বলা যাবে। আমরা গ্রেফতারের এই ধরনের এরা যখন মানে যারা অপকর্ম করে, এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কিন্তু শুধুমাত্র আমি বলবো ইন্ডিপেন্ডেন্ট না, অনেকগুলিতে একদম ধারাবাহিকভাবে এটা একটা নিউজ আকারে বড় আকারে প্রচারিত হয়েছিল, যখন তাদের বিরুদ্ধে মামলাও হয়েছিল, দুজনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনের মামলাও হয়েছে। তো মামলা যখন হয়েছে প্রত্যেকে কিন্তু এরা বা সংবাদটা প্রচারিত হওয়ার পর থেকে এরা কিন্তু মুভমেন্টের মধ্যে চলমান অবস্থাতে ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের স্থান দ্রুততম সময়ের মধ্যে পরিবর্তন করার চেষ্টা করছিল। আমরা এখানে তাদেরকে কেরানীগঞ্জের এখান থেকে কেরানীগঞ্জ পার্শ্ববর্তী এলাকা থেকে আমরা তাকে একই সাথে আমি তো যেটা বললাম, অবশ্যই আমাদেরকে প্রতিরোধ যদি আমরা করতে না পারি, সামাজিকভাবে পরিবারের প্রত্যেকটা সদস্যকেই আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা যেমন আমাদেরকে নজরদারির মধ্যে রাখতে হবে। একই সাথে যদি কোনো না কোনো ভাবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই যায়,
সেই ক্ষেত্রে এই ট্রমা থেকে, এই অস্বস্তিকর পরিবেশ থেকে সেই ভিকটিম যেন বেরিয়ে আসতে পারে, আমাদের সবাইকে সেই পরিবার থেকে শুরু করে সামাজিকভাবে এটা আমাদের, আমি মনে করি আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। আমরা আরেকটি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আমরা কথা বলবো। আমাদের একজন ঢাকা জেলার সাভার থানাধীন এলাকায় আড়াপাড়া গ্রামের বা আড়াপাড়া এলাকার সেখানে জমিদার বাড়ির পুকুর পাড়ের পাশে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। এখানে ভিকটিম তিনি একজন ফটোগ্রাফার। ঢাকার মগবাজারে ওয়েডিং প্যারাডাইস নামে একটি স্টুডিওতে তিনি দীর্ঘ 7 বছর যাবত এখানে তিনি স্টুডিওতে ফটোগ্রাফার হিসেবে কাজ করে আসছিলেন এবং তিনি প্রতিদিনের ন্যায় দৈনন্দিন তার এখানে অফিসিয়াল কাজকর্ম শেষ করার পর তিনি ঢাকা থেকে তার সাভারে যে বাড়ি আছে সেই বাড়িতে তিনি প্রতিদিনের ন্যায় তিনি রওনা দিচ্ছিলেন এবং তিনি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। যার যে ভাইরা আছে, ভাইদের মধ্যে তিনি 3 ভাইয়ের মধ্যে তিনি বড় ভাই। এখানে তার যে বাসা, আমি বললাম যে সেই জমিদার বাড়ি পুকুর পাড়ের এলাকায়, প্রায়শই তিনি লক্ষ্য করেছেন যে এখানে কিছু ছেলে পেলে বসে থাকে এবং বিভিন্ন অশ্লীল প্রকৃতির গান বিকৃত করে, যে কোনো একটা গানকে বিকৃত করে সেখানে তারা সেই গান তারা গায়। তো ঠিক যেদিন ঘটনাটি যেদিন সংঘটিত হলো, সেই ঘটনাটি সংঘটনের দিন 30 তারিখ রাত্রে আনুমানিক 10:30টার দিকে তিনি সেই জায়গাতে তার বাসার কাছে যখন গিয়ে পৌঁছানোর পরে তিনি দেখতে পারেন যে এখানে নয়নমণি ওরফে বাউল নয়ন সহ আরো 3 থেকে 4 জন সেখানে বসে আছেন এবং বসে থেকে একইভাবে অশ্লীল প্রকৃতির গান তারা সেখানে গাচ্ছেন এবং এটা এর আগেও তিনি লক্ষ্য করেছেন এবং এলাকাবাসী যারা আছে এই বিষয়টা নিয়ে তারা মানে তাদের যেটা সামাজিকভাবে তারা বেশ ভীত এবং সেখানে এটা একটা তাদের একটা বিরক্তির একটা কারণ। তিনি তখন তাৎক্ষণিকভাবে একাই তিনি ছিলেন, সেখানে গিয়ে যে 3 থেকে 4 জনের যে দলটি ছিল সেই দলটি তাদেরকে বলেন, বাউল নয়ন তাদেরকে বলেন সেখান থেকে চলে যাওয়ার জন্য এবং এই এলাকাতে এখানে বসে যেন এই ধরনের তারা বখাটি যুবক যারা আছে তারা যেন এইভাবে আড্ডা না দেয় প্রতিহত করার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে সেই রাতে সেই সময়ে এই বাউল নয়ন তাকে হুমকি দেয়, তাকে ডেকে নিবে এবং এক পর্যায়ে গিয়ার চাকু থাকে তার পকেট থেকে সেই চাকুটি বের করে তার শরীরে উপর্যুপরি আঘাত করে এবং সেখান থেকে দ্রুত তারা পালিয়ে যায় এবং এই ভিকটিমের ডাক চিৎকারে পার্শ্ববর্তী যে লোকজন সেখানে জড়ো হয়ে যায় এবং তাকে পরবর্তীতে সঙ্গে সঙ্গে সাভার উপজেলা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে যাওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য এরা মেডিকেল কলেজ হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় এবং পরদিন তিনি ওখানে সিসিউতে ছিলেন। পরের দিন তিনি সেখানে মৃত্যুবরণ করেন এবং সংগীত সাংস্কৃতিক জোট সহ গত 6 তারিখেও তার হত্যার দাবিতে একটি মানববন্ধনের সভাটি হয়েছে। আমরা এই এজাহার নামীয় যে 1 নম্বর আসামি নয়নমণি এবং বাউল নয়ন, আমরা তাকে টঙ্গী পশ্চিম থানাধীন এলাকা থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন যে তিনি হত্যাকাণ্ডটি কেন সংঘটিত করেছেন। মূলত এই নয়নমণি এবং বাউল নয়ন তিনি কুষ্টিয়ার অধিবাসী, তার শ্বশুর বাড়ি এই এলাকায়, তিনি বখাটে কোনো কাজকর্ম করেন না, প্রায়শই তার স্ত্রী এখানেই থাকেন, তিনি তার শ্বশুর বাড়ির এলাকাতে তিনি অবস্থান করেন এবং এই বিভিন্ন বখাটে যুবকদেরকে নিয়ে বিভিন্ন জায়গাতে তিনি ঘোরাফেরা করেন এবং আমরা তাকে গ্রেপ্তার করেছি। বাকি যারা আছে আরেকজন আইনের আওতায় এসেছে, আমরা রিমান্ডে আনা হবে, আনার পরবর্তীতে আর যারা এজাহার নামে আসামি আছে এবং অন্য কারো যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় আমরা তাদের প্রত্যেককে আইনের আগে আনতে সমর্থ হব। আপনি বলেন যে বখাটেরা এখানে কতজন ছিল বখাটে সেই মুহূর্তে? এখানে আমরা একজন 4 জন ছিল, 4 জনের নামে মামলাটা হয়েছে কিন্তু হচ্ছে এই নয়নমণি এজাহার নামে 1 নম্বর আসামি এবং তিনি নিজেই বলেছেন যে তার কাছে যে ফিল্মটা ছিল আমরা সেটাকেও উদ্ধারের চেষ্টা ছিল, সেটি দিয়ে তিনি তার গায়ে আঘাত করেন। কেন তাকে বলা হয়েছিল যে এই জায়গাতে মানে আড্ডা দেওয়া যাবে না, বসা যাবে না অথবা এই ধরনের অশ্লীল কোনো শব্দ উচ্চারণ করা যাবে না, তার পরিপ্রেক্ষিতেই তিনি উত্তেজিত হয়ে তাকে প্রথমে মারপিট করেন এবং পরবর্তীতে তার কাছে যে রক্ষিত যে চাকুটি থাকে চাকুটি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। কি একাই মারপিট করেছেন নাকি বাকি 3 জনও মারামারি করেছেন? বাকি এখানে আমরা বললাম যে রিমান্ডে আসবে, এখানে যেহেতু এজাহারের মধ্যে আরো 3 জনের নাম আছে। আচ্ছা, ওনাদের নামে কি কোনো মামলা আছে কিনা? না, পুরো এদের নামে কোনো মামলা নাই, কিন্তু এলাকা ভিত্তিতে আমরা খবর নিয়েছি তাদের যে পিসিপিআর
আইনের দৃষ্টিতে আইনের ভাষায় কাগজে কলমে এখানে তাদের মামলা পায়নি, কিন্তু এলাকাতে তারা এই ধরনের বখাটে